গল্পে শুরু হয় যেখানে আমরা দেখি একটা ভাইরাস শহরে তোলপাড় ফেলে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে পুরো শহর জমে গেছে। সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত আর আমাদের হিরো খুশিতে নাচছে, কারণ এখন আর অফিসে যেতে হবে না। তারপর দেখানো হয় 1 বছর আগের ঘটনা, যখন কলেজ থেকে সদ্য পাশ করা ওকিরা বড় স্বপ্ন নিয়ে একটা অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কাজ শুরু করে। প্রথম দিন সবাই খুব উৎসাহের সঙ্গে ওকে স্বাগত জানায়। ম্যানেজার আর সহকর্মীরা খুব বন্ধুত্বপূর্ণ ছিল, আর অফিসের এক সুন্দর মেয়ে সাউরি বারবার ইশারা করছিল ওর দিকে। সন্ধ্যায় ম্যানেজার ওকিরার স্বাগত অনুষ্ঠানের জন্য একটা পার্টি করেছিল। ওকিরা ভাবছিল তার স্বপ্ন পূরণ হয়ে গেছে, কিন্তু পার্টি শেষ হতেই সবাই হঠাৎ করে উঠে বলল, চলো এখন আবার অফিসে যাই, কাজ বাকি আছে। এরপর সবাই আবার অফিসে চলে গেল। ওকিরাও তাদের সাথে সারা রাত কাজ করতে হলো। সকাল 7টা নাগাদ যখন ওকিরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তখন মনে হচ্ছিল এবার আরাম পাবো, কিন্তু পরের দিন কাজ দ্বিগুণ বেড়ে গেল। এভাবেই ওকিরা 2 দিন ধরে একটানা ঘুম না পেয়ে কাজ করল। বাড়ি এসে সে না গোসল করল না কিছু খাইল, সোজা অচেতন হয়ে ঘুমিয়ে পড়ল। তারপর পরের সকালে আবার একই রুটিনে জড়িয়ে পড়ল ম্যানেজার। প্রতিদিন ওকে মোটিভেট করত আর বলতো, এটাই আমাদের জীবন, আমরা সবাই এরকম করেই চলেছি। আকিরা দিন রাত বুঝে বুঝে না, এক ধরনের দাস শ্রমিকের মতো কাজ করত। এখন তার কাজ করার একটাই মোটিভেশন ছিল সাউরি, তার ড্রিম গার্ল। এরপর একদিন আকিরা অফিসে যাচ্ছিল, তখনই দেখল তার বিল্ডিংয়ের গার্ড একজন মানুষকে কামড়াচ্ছে। আকিরা যখন সেখানে দাঁড়িয়ে এইসব দেখছিল, তখন গার্ড হঠাৎ ওর দিকে তাকিয়ে দেখল। তার চোখ সাদা আর ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। গার্ড একটা ভয়ঙ্কর আওয়াজ করে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। পরে সেটা দেখে আকিরা দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু কিছু দূর এগোতেই দেখল সামনে সবাই জম্বি হয়ে গেছে এবং তাকে কামড়াতে আসছে। তখন বুঝতে পারল এরা সবাই সেই মুভির জম্বিরাই, তাই সে উল্টা পথে দৌড়াতে লাগল। জম্বিরা যতই ঝুঁকিপূর্ণ হোক, আকিরাও তো কলেজের স্পোর্টস প্লেয়ার, তার মিলখা সিংহের স্পিডের কাছে জম্বিরা টিকতে পারল না। কিন্তু আকিরার মাথায় একটাই চিন্তা ঘুরছিল, দেরি হলে অফিসে মস্ত ডকাডাকি খেতে হবে। তারপর সে যেভাবেই হোক উঁচু লোহার দেওয়াল পার করে ছাদে উঠে গেল, আর জম্বিরা দেওয়ালের পেছনেই আটকে রইল। তারপর চারদিকে তাকালো, দেখল সব জায়গায় জম্বিরা মানুষদের খাচ্ছে, পুরো শহর যেন নরকের মতো হয়ে গেছে। তখনই দেখল একটা বিমান আকাশ থেকে পড়ছে। ওটা দেখে বুঝল যে এখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। তখন নিজের মধ্যে ভাবল, এখন হয়তো অফিসে যেতে হবে না। এই ভাবনা নিয়ে ওকিরা খুশিতে নাচতে লাগলো। ওকিরা আকাশের দিকে তাকালো, সেটা নীল আর পরিষ্কার ছিল। এমন স্বাধীনতা আগে কখনো অনুভব করেনি সে। তারপর ব্যাগ থেকে জুস নিয়ে পান করল, কিন্তু তখনই তার ক্রাশ সাউরির কথা মনে পড়ে গেল। সে তাড়াতাড়ি সাউরিকে মেসেজ করল। সাউরি সঙ্গে সঙ্গেই উত্তর দিল আর নিজের লোকেশন পাঠিয়ে বলল দ্রুত আসতে। মজনু সময় নষ্ট না করে পাইপ ধরে নিচে নামল, সাইকেল তুলে সাউরির বাড়ির দিকে রওনা দিল। রাস্তার চারপাশে জম্বিরা ছিল এভরিওয়্যার, কিন্তু ক্রাশের কাছে পৌঁছানোর জন্য আকিরা পুরো ঝামেলা উপেক্ষা করে দিল। খুব বেশি দেরি না করে সে সাউরির বাড়িতে পৌঁছে গেল। দরজার ঘণ্টা বাজালেও কেউ দরজা খুলল না, তাই আকিরা নিজেই দরজা খুলে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতেই সাউরি দৌড়ে এসে তার সঙ্গে জড়িয়ে ধরল। আকিরার মনে তখন যেন লাড্ডু ফেটে যেতে লাগলো। কিন্তু যখন সাউরি ইশারা করল, তখন সে দেখল বিছানার কাছে একটা জম্বি দাঁড়িয়ে আছে, যেটা কোম্পানির ডিরেক্টর ছিল। আকিরা ভয়ে বলল, ওরে মাইয়া, এটা কি হচ্ছে? ঠিক তখনই সেই জম্বি বস তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আকিরা তার সব শক্তি লাগিয়ে তাকে ঠেলে দিল। তারপর সে কলেজের রাগবি খেলার দিনগুলো মনে পড়ল। এক শক্তিশালী ট্যাকেল মারল আর বসকে মাটিতে ফেলে দিল। তখন সাউরি একটা ভারী বই তুলে বসকে শেষ করে দিল। পরে আকিরা জানতে পারল যে তার ক্রাশ আর বসের মধ্যে সম্পর্ক চলছে। তখন তার মন পুরো ভেঙে গেল। তখন সে দেখল যে সাউরি হঠাৎ করে লজ্জায় গড়াগড়ি খেতে খেতে মাটিতে পড়ে গেল, আর তার শরীরও কাঁপতে লাগল। আকিরা বুঝতে পারল যে সাউরিকে আগে থেকেই বশ কাটে গেছে। সে সাউরিকে নিজেকে কাটতে না দিয়ে দূরে সরিয়ে দিল। তারপর ভাঙা হৃদয় নিয়ে অনেক সাহস জোগাড় করে সেই কথা বলল যা সে সবসময় বলতে চেয়েছিল কিন্তু কখনো বলতে পারেনি। চোখে জল নিয়ে আকিরা ওই ঘর থেকে বেরিয়ে গেল। এখন সে ঠিক করল যে বাড়ি গিয়ে ভালো করে একটা ঘুমাবে। কিন্তু পথে যখন সে নিচে তার প্রতিবেশীর বাড়ির পাশে দিয়ে যাচ্ছিল, তখন দেখল যে ওখানে জম্বি ঢুকে গেছে। তখন তার মনে পড়ল সকাল ওই প্রতিবেশী তাকে সাহায্য চেয়েছিল যেন সে তাদের জন্য কিছু জিনিস নিয়ে আসে। এখন পরিস্থিতি বদলে গেছে, আর আকিরা একপাক্ষিক প্রেমে ঠেকেও গেছে।
তখনই তার মাথায় পড়ল শাওরির কথা, যে সবসময় বলতো কাজের জন্য সে অনেক ইচ্ছা পূরণ করতে পারেনি। তারপর আকিরা ভাবল, যদি জীবনের শেষটা জম্বি হয়ে শেষ করতে হয় তাহলে কেন না আমি সবই করি যা আমি সবসময় করতে চেয়েছি। আকিরা সঙ্গে সঙ্গে তার নোটবুক বের করল আর তাতে সেই 100টা জিনিস লিখতে লাগল যা সে জম্বি সার্ভাইভ নাশের আগে করতে চায়। তার বকেট লিস্টে নিজের ক্রাশকে মনের কথা বলা, ঘর পরিষ্কার করা, চুল রং করা আর বাইক রাইড করা এসব ছোট বড় ইচ্ছে ছিল। পরদিন সকালেই আকিরা প্রথমেই তার ঘরটা পরিষ্কার করল, যা 1 বছর ধরে একদম পরিষ্কার হয়নি। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর যখন পরিষ্কার শেষ হলো, আকিরা একটা আলাদা শান্তি অনুভব করল। মনে হলো তার মন আর মাথার ময়লা দুটোই ঝেড়ে ফেলা হলো। এরপর সে সুপারমার্কেটে গেল। এইবার সে দামি চিংড়ি আর সি ফুড কিনল, যা আগে কখনো কিনতে পারেনি। এখন দাম নিয়ে চিন্তা করার দরকার ছিল না, কারণ দোকানদার তো আগেই জম্বি হয়ে গেছে। তারপর সে নিজের চুল রং করা আর এক বিল্ডিংয়ে নিজের একটা ছবি তোলে। তখন তার এখন দুনিয়ার নজরের কোনো চিন্তা ছিল না। এখন তার কাছে সময় আর স্বাধীনতা দুটাই ছিল, আর সে এক একটা করে নিজের বকেট লিস্ট পূরণ করতে লাগল। এরপর যখন সে পটাখার দোকান থেকে বেরোচ্ছিল, তখন সামনে একটা বাইক দেখল, আর কিছু ভেবেই না বাইকটা তুলে নিয়ে রাস্তায় দ্রুত চালাতে শুরু করল। অবশেষে সে রাস্তায় দ্রুত বাইক চালানোর ইচ্ছাও পূরণ করল। রাত হলে আকিরা টোকিও টাওয়ারে গিয়ে পটাখা জ্বালালো। আকাশ রঙিন আলোয় ভরে গেলে আকিরার এক মুহূর্তের জন্য খুশি লাগলো, কিন্তু তারপর একটু দুঃখও হলো, কারণ এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য তার সঙ্গে আর কেউ ছিল না। কিন্তু পরের সকালে সে সব গম ভুলে গিয়েছিল এবং নতুন শুরু করেছিল। যদিও তার কখনো মেনে নিতে পারত না যে গ্রিলড মিট বারবিকিউ সস ছাড়া খাওয়া যায়, তাই সে বারবিকিউ সস নিতে আবার দোকানের দিকে দৌড়ালো। কিন্তু সেখানে হেলমেট পরা একটা মেয়েরা হঠাৎ তাকে একটা ঝটকায় মাটিতে ফেলে দিল। আকিরা রেগে গিয়েছিল এবং ভয়ে ক্ষমা চাইল, বলল সে তো শুধু সস নিতে এসেছে। তখনই সেই মেয়েটা তার হেলমেট খুলল, উতারা, আর আকিরা তাকে তাকিয়ে রইল। তার মুখ শাওরির মতো ছিল। আকিরা কিছু বলতেই পারল না, এর আগেই দোকানের বাইরে থেকে সাহায্যের আওয়াজ এলো। আকিরা বোধহয় কিছু বুঝনা বাইরে দৌড়ে গেল আর জম্বির ওপর 3 বার আঘাত করল, কিন্তু কোনো প্রভাব পড়ল না। তারপর সে দৌড়ে ফিরে দোকানে এলো, দেখল ওই মেয়ে একটা স্পিকারের আওয়াজ দিয়ে জম্বির মনোযোগ নিজের দিকে আকর্ষণ করছিল। তারপর সে পুলিশের একটা লাঠি বের করে দ্রুত আঘাত করতে করতে জম্বিকে শেষ করে দিল। আকিরা এটা দেখে অবাক হয়ে গেল আর প্রশংসায় ভরিয়ে দিল। সে বুঝতে পারল ওই মেয়েটা জম্বির দুর্বলতা বুঝে ফেলেছে। আকিরা সে সঙ্গে তাড়াতাড়ি একটা টিম বানানোর অফার দিল, কিন্তু মেয়েটা তাকে একদম এড়িয়ে গেল। রিজেকশনের পর আকিরা তাকে চলে যেতে দেখে মনটা খারাপ হয়ে গেল। বাড়ি ফিরে অনেক ভাবতে লাগলো। বুঝতে পারল যে সে নিজের চাকরিতে এতটাই সময় দিয়েছে যে এখন তার কোনো সৎ বন্ধু রইল না। তখন তার চোখ পড়ল কলেজের দিনের একটা টিম ফটোতে, আর সে তার পুরনো বন্ধু কেঞ্চোর কথা মনে পড়ল। আকিরার থেকে আলাদা, কেঞ্চো গ্র্যাজুয়েশনের পর রিয়েল এস্টেট এজেন্টের চাকরি শুরু করেছিল, আর তার অসাধারণ সোশ্যাল স্কিলের কারণে কেঞ্চো শুধু কেরিয়ারে সফল হয়নি, বরং একটা মডেলও হয়েছিল। কেঞ্চো একবার গার্লফ্রেন্ডও পটিয়েছিল, আর একবার আকিরাকে চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু আকিরা মানেনি। এরপর তাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল। তারপর থেকে তারা কখনো কথা বলেনি। কিন্তু এখন যেহেতু জম্বি সার্ভাইভালের সময় এসেছে, আকিরা কেঞ্চোকে কল করার চেষ্টা করল। কল সাথে সাথে লাগলো, আর কেঞ্চোর সঙ্গে কথা বলেই আকিরা খুশি হয়ে গেল। কিন্তু কেঞ্চো একটা হোটেলে আটকা পড়েছিল এবং জম্বির ঘেরাটোপে ছিল। আকিরা তার লোকেশন নিয়ে এক মুহূর্তও সময় নষ্ট না করে মোটর সাইকেলে বেরিয়ে পড়ল। পথে অনেক জম্বি তার রাস্তা আটকে দিল, কিন্তু আকিরার মনোবল অটুট ছিল। ওই দিকে হোটেলে কেঞ্চো কলেজের সেই আকিরার কথা মনে পড়ল, যিনি সবসময় মাঠে সবচেয়ে বিশ্বাসযোগ্য খেলোয়াড় ছিল। তারপর কেঞ্চো সাহস জোগাল আর হোটেলের বাইরে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু একদল নগ্ন জম্বির লোক তার পথে দাঁড়িয়েছিল। তাদের ভয়াবহ মুখ আর হোটেলের দরজায় জোরালো ঠকঠকানি তাকে পুরোপুরি কাঁপিয়ে দিল। তখন হঠাৎ মোটর সাইকেলের আওয়াজে আকিরা জমিদের ঝাঁক ভেঙে হোটেলের কাছে এসে পৌঁছল। চারদিকে জম্বির স্রোত দেখে ওর মুখে কোনো ভয় ছিল না। ওর মাথায় এলো হেলমেট পরা মেয়েটির কৌশল, আর সে নিজের পকেট থেকে একটা ব্লুটুথ স্পিকার বের করল আর জম্বির দিকে ছুড়ে দিল। ব্লুটুথ স্পিকারের জাদু কাজ করল, আশেপাশের অনেক জম্বি আওয়াজের দিকে টেনে চলে গেল। কিন্তু জম্বির সংখ্যা খুব বেশি ছিল, আর আকিরার কাছে সময় ছিল না। সে নিজেকে একটা বেসবল জ্যাকেট দিয়ে ঢেকে নিল, আর তার দ্রুত পদক্ষেপ আর কৌশল ব্যবহার করে রাস্তা বানাতে শুরু করল। এই সময় আকিরাকে মনে হলো যেন সে আবার তার পুরনো রাগবি মাঠে ফিরে এসেছে। তারপর শেষমেশ সে জম্বির
জম্বির ভিড় ফাটা দিয়ে হোটেলের ভিতরে ঢুকতে পারল। ওদিকে কেঞ্চো হঠাৎ অনুভব করল যে হোটেলের দরজায় যে জোরালো ঠকঠাকানি হচ্ছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেল। সাহস করে সে দরজাটা খুলল, দেখল এক রক্তে লথপাত অকিরা সেখানে দাঁড়িয়ে আছে। কেঞ্চোর বুকটা খুশিতে ভরে গেল, কিন্তু অকিরা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ক্ষমা চাওয়া শুরু করল। সে বলল সে দুঃখিত যে কেঞ্চোর চাকরি ছাড়ার পরামর্শ মানেনি। কেঞ্চো বলল, তুমি এত দূর থেকে শুধু এটা বলার জন্য এসেছো? এই কথাই দুজনেই হালকা করে হাসল। ঠিক তখনই হঠাৎ অনেকগুলো জম্বি এসে পড়ল, আর দুজনেই হোটেলের ছাদে দৌড়ে গিয়ে নিজেকে নিরাপদ করল আর সিঁড়ি দিয়ে দরজাটা ব্লক করে দিল। যখন জম্বিরা পিছনে ধাওয়া বন্ধ করলেই দুজনে ছাদের ওপর থাকা একটা রেস্টুরেন্টে বসে খেতে শুরু করল। খাওয়া শেষ করার পর আকিরা কেঞ্চোকে নিজের 100টা ইচ্ছার লিস্ট দেখাল, যার মধ্যে একটা ইচ্ছাও ছিল যে সে তার সবথেকে ভালো বন্ধু খুঁজে বের করে মাফ চাইবে। এটা দেখে কেঞ্চোর চোখে একটু জল জমে গেল। তারপর ওরা কলেজের দিনগুলোর কথা বলল, আর কথার মাঝে আকিরার নিজের শৈশবের স্বপ্ন মনে পড়ল। আসলে ছোটবেলায় সে সুপারহিরো হয়ে সবাইকে বাঁচাতে চেয়েছিল। সে স্বপ্নটাও নিজের লিস্টে যোগ করে ফেলল। এটা দেখে কেঞ্চো হাসতে হাসতে বলল, দেখ ভাই, না তো তোর হাত থেকে আগুন বের হয়, আর তুই তো কোনো উড়ন্ত সুপারম্যানও না। তুই শুধু নিজের উন্মাদনায় মাথা নষ্ট করিস না। ঠিক তখনই ওরা অনলাইনে ভিডিও দেখল যে পুরো টোকিও শহর জমিওদের দখলে, সব জায়গায় হিংসা আর ধ্বংস। কেঞ্চো ভাবল তাদের দ্রুতই শহর ছেড়ে চলে যেতে হবে। এইবার আকিরা কোনো বাজে কাজ করল না, কেঞ্চোর কথায় রাজি হয়ে গেল। কিন্তু শহর ছাড়ার আগে আকিরার একটা কাজ ছিল, তাকে অ্যাকোয়ারিয়ামে যেতে হবে। ওখানে ছিল শার্কের কামড় থেকে বাঁচানোর একটা বিশেষ পোশাক। আকিরা ভাবল যদি সে ওই পোশাকটা পরতে পারে তাহলে সে জমিওদের কাটার থেকে বাঁচা যেত, আর এটা তো সুপারহিরো হওয়ার জন্য সবচেয়ে দরকারি জিনিস ছিল। তারপর দুই বন্ধু প্যাকিং করলো আর নতুন মিশনের জন্য রওনা দিল। কিন্তু যতই বাইরে বেরোলো দেখল একটা যাত্রী ভরা বাসে জম্বিরা আক্রমণ করেছে। বাসের যাত্রীরা ভয়ে চারিদিকে দৌড়াতে লাগলো, আর খুব শীঘ্রই তাদের বেশিরভাগ জম্বির শিকার হয়ে গেল। কিন্তু ড্রাইভার কোনোভাবে দুই মহিলা যাত্রীকে নিয়ে বাঁচতে পারল। আর কাছেই দাঁড়ানো আমাদের আকিরা তাদের নিজের দিকে ডেকেছে। তখন সে দেখল আগে দেখা হেলমেট পরা মেয়েটাও জম্বিদের ভিড়ে আটকে পড়েছে। অকিরা তৎক্ষণাৎ ওকে ভেতরে ঢুকিয়ে নিল। তারপর অকিরা আর কেঞ্চো দ্রুত পুরো জোরে শাটার নামিয়ে দিল, আর জমিওর ভিড়কে বাইরে আটকে রাখতে সক্ষম হলো। বেঁচে যাওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ড্রাইভার বলল তারা ওয়াটার অ্যাকোয়ারিয়ামের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে বাস খারাপ হয়ে গেল। এটা শুনে অকিরা আর কেঞ্চো একে অপরের দিকে তাকালো, কারণ ওরাও সেখানেই যাচ্ছিল। ড্রাইভার জানালো অ্যাকোয়ারিয়ামে জমিও আটকানোর জন্য শক্ত ব্যারিকেড আছে, আর সেখানে তাজা মাছ আর যথেষ্ট চিংড়ি খাওয়ার ব্যবস্থা করা আছে। ওই জায়গাটা আসলে সার্ভাইভারদের জন্য এটা যেন একটা নিরাপদ স্বর্গের মতো ছিল, কিন্তু এখন তারা একটা দোকানে আটকে পড়েছিল আর কোথাও যেতে পারছিল না। এর মধ্যে দুইজন মহিলা যাত্রী মদ বিক্রির কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। তারা তাদের চিন্তা ভুলে মদ খাওয়ার মনস্থির করেছিল। আকিরা আর কেঞ্চো তাদের কাছে গিয়ে বসলেন, আর পরিবেশ সেট হয়ে গেল। ওই মহিলারা বলল যে তারা এয়ার হোস্টেস। আকিরার স্বপ্নের তালিকায় আগে থেকেই একটা ছিল এয়ার হোস্টেসদের সঙ্গে মদ খাওয়ার। সে ভাবল হয়তো ঈশ্বরও তার ইচ্ছাগুলো পূরণ করতে সাহায্য করছে। আকিরা তড়িঘড়ি কাজে লেগে গেল আর আলাপ শুরু করল, কিন্তু পরিস্থিতি তাড়াতাড়ি অদ্ভুত হয়ে গেল। নিজের অবস্থান সামলাতে অকিরা একটা অজুহাত বানিয়ে মদ কিনতে চলে গেল। যখন সে ফিরে এলো দেখল কেঞ্চো তার চতুরতা আর কথায় আগেই দুইজন এয়ার হোস্টেসকে পটিয়েছে। আকিরা ইশারায় কেঞ্চোর কাছে অনুরোধ করল, ভাই, কমপক্ষে একজন মেয়েকে আমার জন্য রেখে দাও। কিন্তু কেঞ্চো হাসি দিয়ে বলল সরি, আর দুই এয়ার হোস্টেসের সঙ্গে চলে গেল। কাট যাওয়ার পর অকিরা মাথা ধরে নিল। তখন হেলমেট পরা মেয়ে তার কাছে এলো। আকিরা হঠাৎ মনে করল এখানে আরেকজন সুন্দরী মহিলা আছে। সে সঙ্গে সঙ্গে নিজের পরিচয় দিল। হেলমেট পরা মেয়েটা শুরু করল সে তার মজা করল না, বরং তার আহত তালুতে প্লাস্টার বেঁধে দিল। তারপর নিজের নাম বলে নম্রভাবে হাত বাড়ালো। কিন্তু ঠিক তখনই হঠাৎ ড্রাইভার মাটিতে পড়ে থেকে বসে গেল। আসলে ভিতরে ঢোকার আগেই সে জবির কামড়ে আহত হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে জবিতে পরিণত হতে লাগল। তখন আকিরা আর শিজুকা ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। অন্যদিকে কেঞ্চো আর দুই এয়ার হোস্টেস মজা করছিল ড্রেস আপ গেম খেলতে খেলতে, আর তাদের হাসি আর আনন্দের শব্দে ড্রাইভার জবির মনোযোগ তাদের দিকে চলে গেল। ঠিক তখনই এক এয়ার হোস্টেসকে হঠাৎ জবি ধরে ফেলল। আর একজন এয়ার হোস্টেস
চেষ্টা করল, কিন্তু সেও জম্বির আক্রমণের শিকার হয়ে গেল। এটা দেখে কেঞ্চো চোখই ফেটে গেল। সে যেভাবেই হোক ওদের থেকে বাঁচে গোপনে লুকিয়ে গেল, কিন্তু ড্রাইভার জবিও চুপচাপ তার পিছু নিয়েছিল। ঠিক তখন চারিদিকে একটুখানি জোরে সঙ্গীত বাজতে শুরু করল, কারণ শিজুকা একটা মিউজিক ঝুলানো যন্ত্র চালু করেছিল। কিন্তু ওর এই কাজ উল্টো ফল দিল, কারণ সঙ্গীত শুনে সব দিক থেকে জবিরা ওর দিকে টেনে আনতে শুরু করল। খুব তাড়াতাড়ি জবিরা তাকে চারপাশ থেকে বেয়ে ফেলে, আর সে একেবারেই অসহায় হয়ে পড়ে। অন্যদিকে অকিরা আর কেঞ্চো যখন শিজুকাকে সমস্যায় দেখে, তখন তারা হঠাৎ করে হাতে থাকা আতশবাজিগুলোকে আগুন লাগিয়ে দিল, যার ফলে রঙিন ঝলকানি আর জোরালো শব্দে সব জম্বিদের মনোযোগ সরিয়ে নিল। তখন তিনজনেই বাইরে বেরিয়ে পড়ল। শিজুকা আগে একাই পালানোর চিন্তা করছিল, তখনই আকিরা তাকে সঙ্গে আসার জন্য বলল। শেষমেশ সে আকিরা আর কেঞ্চোর সঙ্গে ভ্যানে চড়ল। পথে আকিরা তার সুপারহিরো হওয়ার স্বপ্নটা বলল। শিজুকা মজার ছলে তাকে পাগল বলল, কিন্তু ধীরে ধীরে সে কঠোর মনোভাব ছেড়ে দিল। তারপর বলল যে সে অ্যাকোয়ারিয়ামে যাওয়ার পথে ছিল। এখন তিনজন মিলে সামনে যাওয়ার পথ শুরু করল। পথে আকিরা একটু দ্বিধান্বিত হয়ে বলল তার একটা ইচ্ছা আছে, একটা সুন্দর মেয়ের সাথে গরম পানির ঝর্ণায় নাহাতে। এটা শুনে শিজুকা তাকে তৎক্ষণাৎ মানা করে দিল, কিন্তু আকিরার এতে কোনো সমস্যা হলো না, আর সে তার ছোট ছোট আরেকটা স্বপ্ন পূরণ করার চেষ্টা চালিয়ে গেল। ধীরে ধীরে শিজুকাও এই দুই বোকা ছেলেমেয়ের জুটিটাকে মেনে নিতে শুরু করল। যদিও তাদের সব কাজগুলো বাচ্চাদের মতো মনে হতো, তবু তাদের মধ্যে থাকা নির্দোষতা আর প্রাণবন্ততা শিজুকাকে ভালো লাগছিল। যখন অ্যাকোয়ারিয়ামে পৌঁছাতে একদিনের পথ বাকি ছিল, তখন তারা পথে একটা প্রাকৃতিক গরম পানির ঝর্ণা পেল। শিজুকা বিনা কোনো দ্বিধা ছাড়াই আকিরার ইচ্ছা পূরণ করল। তিনজন ঝর্ণার পাশে বসে রাতের জোনাকির আলো দেখছিলেন। তারা প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করল। এদিন শিজুকা একটু লজ্জা পেয়ে তার অনুভূতি প্রকাশ করল। সে বলল যে সে আকিরা আর কেঞ্চোর কৃতজ্ঞ, যারা তার জীবন বাঁচিয়েছে। এই মুহূর্তে তিনজনের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। পরের সকাল তারা আবার তাদের যাত্রা শুরু করল। অ্যাকোয়ারিয়াম এখন কাছে। কিন্তু হঠাৎ পথের মাঝে তাদের গাড়ির টায়ার ফেটে গেল। গাড়ি একটি গাছের সাথে ধাক্কা লেগে আকিরা বেহুশ হয়ে গেল। যখন আকিরা সচেতন হল, তো তার সামনে তার পুরনো ম্যানেজার দাঁড়িয়েছিল। অকিরা ভাবল, এটা কি সবই স্বপ্ন? আর কি সে এখনও অফিসের কাজের ফাঁদে আটকে আছে? কিন্তু তার বস বলল, এটা কোনো স্বপ্ন না। তারপর সে অকিরাকে অ্যাকোয়ারিয়ামের ভ্রমণ করালো। ওখানে জানতে পারল, যখন জম্বিদের আক্রমণ শুরু হয়েছিল, তখন তার ম্যানেজার আর তার টিম অ্যাকোয়ারিয়ামে একটি বিজ্ঞাপনের শুটিং করছিল। তারা ভাগ্যবান ছিল বেঁচে থাকার জন্য, আর তারা এই জায়গাটাকে তাদের দুর্গের মতো করে ফেলেছিল। এখানে খাবার দাবারের চিন্তা নেই, কারণ মাছ আর লেকের পানি যথেষ্ট ছিল, মাত্রা ছিল, কিন্তু ওখানে প্রত্যেককে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল। সিকিউরিটি টিম জমিকে একটা প্রাকৃতিক দেওয়ালের মতো ব্যবহার করছিল, যেটা বাকি লোকজনকে ভেতরে ঢুকতে দিত না। এই জম্বিরা না খাওয়া চায় না অভিযোগ করে, একদম প্রাইভেট চাকরির মতো। আকিরা সব দেখে স্তম্ভিত হয়ে গেল। তার পুরনো অফিসের দিনগুলো মনে পড়ল, যখন সেও এমন গাধার মতো চাপের মধ্যে কাজ করত। ম্যানেজার আকিরা আর তার বন্ধুদের এখানে নিরাপদ থাকতে দিচ্ছিল, আর বদলে বলছিল যে কোনো কাজ দেওয়া হলে চুপচাপ সেটা করতে হবে। আকিরা বুঝতে পারল তার ঝুঁকিপূর্ণ ম্যানেজার এই জায়গাটা তার পুরনো অফিস থেকেও অনেক কঠোর হয়ে গিয়েছিল। ম্যানেজার আর তার লোকেরা মাছ আর সুস্বাদু খাবার খেত, কিন্তু নতুন লোকদের শুধু সাধারণ খাবার দেওয়া হতো। কেঞ্চো যখন দেখল অকিরা ম্যানেজারের সেবা করছে, তখন সে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু একজন লোক তাকে সতর্ক করল যে ম্যানেজারকে রাগিয়ে ফেললে সে সমস্যায় পড়তে পারে। রাতে কেঞ্চো চুপি চুপি ভ্যানের টায়ার ঠিক করল আর কিছু জরুরি জিনিস জনিয়ে নিল। আসলে সে অকিরা আর শিজুকার সঙ্গে পালানোর প্ল্যান করছিল, কিন্তু অকিরা, যিনি ম্যানেজারের চাপে আবার তার পুরনো সে ফাট্টু রূপে বদলে গিয়েছিল, সে বলল সে এখানে থেকে কাজ করতে চায়। শিজুকা ভ্যানের মধ্যে বসে সবটা দেখছিল। তখন তার চোখ পড়ল আকিরার সেই ডায়েরির ওপর, যেখানে তার ইচ্ছে লেখা ছিল। শেষ ইচ্ছাটা ছিল, আমরা তিনজন মিলে পৃথিবী ঘুরব। এই লাইনটা সে গরম ঝর্ণার দিনে লিখেছিল। এটা দেখে শিজুকা সঙ্গে সঙ্গে কেঞ্চোর সাথে ফিরে অ্যাকোয়ারিয়ামে গেল আর আকিরাকে খুঁজে পেল। সে বলল, তুই কি তোর স্বপ্ন ভুলে গেছিস? আর তুই কি এখানেই জম্বিজ হয়ে থাকতে চাইস? আকিরা ডায়েরিটা দেখল। তখন তার সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো মনে পড়ল। কিন্তু তখনই ম্যানেজার এসে পৌঁছাল। ডায়েরি ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে পিষে দিল, কিন্তু আকিরা ম্যানেজারকে ধাক্কা দিয়ে ডায়েরি উঠিয়ে বলল, আমি আর তোমার কথা শুনব
শুনব না। এটা দেখে সিজুকা আর কেঞ্চো ধন্য মনে তাকে দেখল। ঠিক তখন বাইরে চিৎকারের আওয়াজ এলো। একটা জম্বি চুপি চুপি সাপ্লাই ট্রাকে ঢুকে পড়েছিল এবং কেউকে মেরে ফেলেছিল। এজন্য জম্বিরা যেগুলো নিরাপত্তার দেওয়ালের মতো ব্যবহার হচ্ছিল তারা সবাই অ্যাকোয়ারিয়ামে ঢুকে পড়ল। খুব দ্রুত পুরো জায়গাটা ধ্বংসের ময়দানে পরিণত হলো। কয়েকটা জম্বি আর মানুষ পানিতে পড়ে গেল, আর সেখানেই তৈরতে থাকা শার্ক তাদের গিলে ফেলে দিল। যতক্ষণ আকিরা আর তার বন্ধুরা পরিস্থিতি বুঝতে পারল, পুরো অ্যাকোয়ারিয়ামটা জম্বিতে ভরে গিয়েছিল। ঠিক তখনই শার্কটাও পানির বাইরে উঠে এলো, আর শার্কটাও এখন জম্বি হয়ে গেছে। তার ভিতর থেকে অনেক পা বেরিয়ে আসতে লাগলো, আর এবার সে হেঁটে এসে তাদের কামড়াতে শুরু করলো। তারা দৌড়ে একটি ঘরে লুকিয়ে পড়ল, কিন্তু দেখল ম্যানেজার বাইরে একাই থেকে গেছে। আকিরা বলল সে ম্যানেজারকে বাঁচাতে যাবে। সে বলল সুপারহিরো কেউকেই পেছনে ফেলে যায় না, সেটা শত্রু হলেও। ঠিক তখনই দরজা খুলতে যাওয়ার আগেই কেঞ্চো তাকে থামিয়ে বলল, যদি সুপারহিরো হতে হলে সুপারহিরোর মতো স্যুট পরে বাইরে যেতে হয়। ঠিক তখনই যখন ম্যানেজার মারা যাওয়ার পথে ছিল, আকিরা শার্ক থেকে বাঁচার জন্য এক ধরনের ড্রেস পরে সেখানে এসে পৌঁছল। আকিরা যখন ম্যানেজারকে বাঁচাতে গেল, শার্ক তাকে আক্রমণ করে ধরল। ম্যানেজার এটা দেখে সঙ্গে সঙ্গে নিজের জীবন বাঁচাতে পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখন গাড়ি নিয়ে কেউ এসে শার্কের মনোযোগ সরিয়ে আকিরাকে বাঁচিয়ে নিল। সে আকিরাকে বলল ওইদিকে আরও মানুষ আছে যারা তার সাহায্য চায়। আকিরা তাড়াতাড়ি অ্যাকোয়ারিয়ামের দিকে দৌড়ালো, যেখানে জম্বিরা আগেই সবকিছু ধ্বংস করে ফেলেছিল। সে কোনো ভাবনাচিন্তা না করে ভিতরে ঢুকে পড়ল। মানুষদের বাঁচানোর চেষ্টা করছিল। তার সুপারহিরো মতো পোশাক জম্বিদের কামড় থেকে বাঁচাতে সাহায্য করেছিল, কিন্তু জম্বিদের ক্রমাগত বাড়তি সংখ্যায় সে চারদিকে ঘেরাও হয়ে গেল। তখন শিজুকা একটা মিউজিক স্পিকার দিয়ে জম্বিদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিল। জম্বিরা তার কণ্ঠের দিকে চলে চলে পানি ট্যাঙ্কে পড়তে লাগল। অন্যদিকে কেঁচো অনুভব করল যে সে গাড়ির মধ্যে থেকে শার্কের সামনে বাঁচতে পারবে না, তাই সে দেয়ালে একটা ফাঁক দিয়ে বেরিয়ে পালানোর চেষ্টা করল। যদিও শার্ক তার পিছু নিয়েছিল এবং দেয়ালে আটকা পড়ল। আকিরা ভেবেছিল তারা এখন জিতে গেছে, কিন্তু ঠিক তখনই শার্ক দেয়াল ভেঙে লাফ দিল। পরিস্থিতি খারাপ হতে দেখে আকিরার মাথায় একটা আইডিয়া এলো। সে শিজুকাকে টর্চ থেকে ব্যাটারি বের করতে বলল। তাকে জানত শার্কের সবচেয়ে বড় দুর্বলতা তার শিকার খুঁজে পাওয়ার অতি সংবেদনশীল ইলেকট্রিক সেন্স। যদি তার ওপর সামান্য কারেন্ট পড়ে তখন সে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তারপর কেঁচো শার্কের দৃষ্টি আকর্ষণ করল, আর শার্ক যখন তার দিকে ঝাঁপিয়ে পড়ল, ঠিক তখনই আকিরা ব্যাটারি নিয়ে তার পুরো শক্তি দিয়ে শার্কের মাথায় এক জোরালো ঘুষ মারল। ব্যাটারি থেকে বের হওয়া হালকা কারেন্ট শার্কের সারা শরীরে ছড়িয়ে পড়ল। ঝটকা দিয়ে অবশেষে সেই ভয়ঙ্কর শার্কটা নিচে পড়ল। এরকম করে আকিরা তার সুপারহিরো হওয়ার স্বপ্নটাও সত্যি করে ফেলল। তারপর সে অ্যাকোয়ারিয়ামে বাকি থাকা সব জিনিস সবাইয়ের মধ্যে ভাগ করে দিল, আর ম্যানেজারের একটুও কথা শুনল না। এরপর অকি, কেঞ্চো আর শিজুকা তাদের ক্যাম্পার ভ্যানে যাত্রা চালিয়ে গেল। তারা একে অপরকে তাদের উইশ লিস্ট তৈরির কথাও বলল, আর এখন তারা নতুন শুরু আর নতুন রোমান্সের দিকে এগিয়ে চলেছে। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী মুভি এক্সপ্লেনেশনের জন্য সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।